একদম শূন্য থেকে শুরু করে মাত্র 15 দিনেই IELTS 6.5. Sounds impossible, right? But one of my students did exactly that. এমনটা নয় যে সে খুব ভালো ইংরেজি জানতো অথবা সে খুব ভালো প্রতিষ্ঠান থেকে পাশ করে এসেছে, but by following the correct strategies he was able to make it happen. And if he could do that, you can do that too. For those who don't know me, আমি আশরাফুল আলম, আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেই সাথে IELTS ইনস্ট্রাক্টর। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব সেই সকল টেকনিকগুলো যেগুলো সে ফলো করে খুব অল্প সময়ের মধ্যে তার যে টার্গেট স্কোর ছিল সেটা সে অ্যাচিভ করতে পেরেছিল। সো উইদাউট মেকিং ফার্দার ডিলে, লেটস জাম্প রাইট ইন। যদিও আমি বলেছি আমার স্টুডেন্ট 6.5 পেয়েছে, তারপরও আমি বলবো আপনি সেম স্ট্র্যাটেজি ফলো করে 7 অথবা 7.5ও পেয়ে যেতে পারেন যদি আপনার বেসিক ইংলিশ লেভেল তার চেয়ে বেটার হয়। যার কথা বলছিলাম ওনার নাম মিস্টার রুমন। উনি যখন আমার কাছে আসলেন তখন তিনি IELTS এক্সামের জন্য অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন এবং ওনার ড্রিম কান্ট্রি কানাডা যেতে তাকে অ্যাটলিস্ট IELTS ব্যান্ড স্কোর 6 পেতেই হতো, কিন্তু ওনার হাতে সময় ছিল মাত্র 15 দিন এবং ওনার IELTS সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। তখন বুঝতেই পারছেন ওনার অবস্থাটা কেমন ছিল। তো ওনার অবস্থা বিবেচনা করে প্রথম 2 দিন আমরা IELTS-এর যে 4টা ফান্ডামেন্টাল মডিউলস লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং সেটার পরীক্ষা পদ্ধতি এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করি এবং তারপর ওনার যে স্পেসিফিক জায়গাগুলোতে উইকনেস ছিল সেগুলোকে কনসিডার করে আমরা একটা ওয়ার্ক প্ল্যান ডিজাইন করি এবং উনি আর উল্টো পাল্টা না চিন্তা করে সরাসরি কাজে লেগে পড়েন। অলদো মাঝপথে উনি আবার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান এটা সেটা ভেবে যে আসলে উনি আদৌ সাকসেসফুল হতে পারবেন কিনা, কারণ সময় খুবই অল্প ছিল। বাট উইথ মাই অ্যাসুরেন্স হি ওয়াজ এবল টু কিপ হিজ কুল। সো ফাইনালি উনি পরীক্ষায় বসলেন অ্যান্ড গেস হোয়াট, উনি পরীক্ষায় 6.5 পেয়ে ওনার ড্রিম কান্ট্রি কানাডাতে চলে গেলেন। সো হোয়াট ডিড হি অ্যাকচুয়ালি ডু ডিফারেন্টলি? লেটস ব্রেক ইট ডাউন স্টেপ বাই স্টেপ। প্রথমেই আসা যাক লিসেনিংয়ে। লিসেনিংয়ের ক্ষেত্রে আমরা প্র্যাকটিস টেস্ট এবং স্কিল ডেভেলপমেন্ট দুটোকেই সমান গুরুত্ব দিব এবং প্র্যাকটিস টেস্টের ক্ষেত্রে আমি সবসময় কেমব্রিজ IELTS বুকের যে সিরিজগুলো আছে সেগুলো দেখার জন্য পরামর্শ দেই, কারণ সেগুলো বেশ স্ট্যান্ডার্ড টেস্ট এবং এটার মাধ্যমে আমাদের যে লিসেনিং লেভেল কতটুকু আছে সেটা পরিপূর্ণভাবে যাচ করা যায়। তারপর আমি বলবো অনেকেই শুধুমাত্র এই বইগুলো থেকে লিসেনিং টেস্টগুলো একের পর এক করতে থাকেন এবং ভাবতে থাকেন এভাবেই হয়তো তাদের লিসেনিং স্কিলগুলো বেড়ে যাবে, কিন্তু আদতে তা হয় না। তো এই জন্য আমাদের একই সাথে স্কিল ডেভেলপ করার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে এবং IELTS-এ যেহেতু ব্রিটিশ অ্যাকসেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমরা সেই সকল ম্যাটেরিয়াল শুনতে পারি যেগুলোতে ব্রিটিশ অ্যাকসেন্ট পার্টিকুলারলি ব্যবহার করা হয়। এছাড়াও অস্ট্রেলিয়ান, আমেরিকান, নিউজিল্যান্ডার ইংলিশ সংবলিত ম্যাটেরিয়াল শুনলে উপকৃত হওয়া যাবে। মিস্টার রুমন জামানো অ্যাটলিস্ট 1 আওয়ার ডেইলি এরকম ইংরেজি শুনতেন এবং 2টো করে প্র্যাকটিস টেস্ট সলভ করতেন। লেটস মুভ অন টু দ্য রিডিং সেশন রাইট নাও। রিডিংয়ের ক্ষেত্রেও আমাদের স্কিল ডেভেলপ করার জন্য প্রচুর পড়তে হবে। স্কিমিং, স্ক্রিনিং ইত্যাদি যত পদ্ধতি অনুসরণ করা হোক না কেন, যদি কারো রিডিং স্কিল ভালো না থাকে তাহলে সেগুলি কোনো কাজে আসবে না। আমি বলছি না যে স্কিমিং, স্ক্রিনিং ইত্যাদি করা যাবে না, বাট যখন আমার রিডিং স্কিল ভালো থাকবে তখন ওগুলো আমাকে হেল্প করবে ভালো স্কোর অ্যাচিভ করার জন্য। রিডিং স্কিল ডেভেলপ করার জন্য আমরা নিউ ইয়র্ক টাইমস, তারপর দ্য গার্ডিয়ান এগুলো ফলো করতে পারি, অথবা আমি যদি পার্টিকুলার কোনো টপিকে ইন্টারেস্টেড থাকি তাহলে নেটিভ ইংলিশ ইউজারদের তৈরি যে কোনো ম্যাটেরিয়াল থেকে সেগুলো পড়া যাবে। আমাদের মিস্টার রুমন জামান তিনিও কিন্তু প্রতিদিন অ্যাটলিস্ট 1.5 ঘন্টা করে এরকম রিড করতেন এবং অ্যাটলিস্ট একটি প্র্যাকটিস টেস্ট সলভ করতেন। কামিং টু দ্য স্পিকিং পার্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়েই লিসেনিং এবং রিডিং এই দুটোকে মূলত ধরা হয় ইনপুট অথবা রিসেপটিভ স্কিল হিসেবে।
কারণ যে কোনো ল্যাঙ্গুয়েজকে রিসিভ করতে এবং আন্ডারস্ট্যান্ড করতে এই দুটো স্কিল কাজে লাগে। অন দ্য আদার হ্যান্ড, রাইটিং এবং স্পিকিং এদেরকে ধরা হয় আউটপুট হিসেবে, কারণ এরা মূলত কাজে লাগে একটা ল্যাঙ্গুয়েজকে প্রডিউস করতে। সো কারো যদি লিসেনিং এবং রিডিং এই দুটো স্কিল ভালো থাকে তাহলে সেটা তাকে ইনডিরেক্টলি ভালো স্পিক করতেও সাহায্য করবে। আইএলটিএস স্পিকিংয়ে ভালো স্কোর তুলতে হলে আমাদের অবশ্যই ইংরেজিতে স্পিক করার হ্যাবিট গ্রো করতে হবে। যদি আমাদের কাছে সময় কম থাকে, যেটা মিস্টার রুমনের ক্ষেত্রে হয়েছিল, তাহলে ফোকাস ওয়েতে প্র্যাকটিস করতে হবে। সো ফোকাস ওয়েতে কিভাবে প্র্যাকটিস করব সেটা বলার আগে আমি আরো দুটো কথা বলতে চাই। ফার্স্টলি, আমরা যখন ইংরেজিতে স্পিক করতে যাব সেক্ষেত্রে কিন্তু আমাদের টপিক রিলেটেড ভোকাবুলারিটা খুবই দরকার। সেক্ষেত্রে র্যাচেল মিচেলের ভোকাবুলারির যে বইটা আছে সেটা ফলো করা যেতে পারে, এবং আমরা কোন টপিক অ্যাকচুয়ালি টার্গেট করে আমরা স্পিক করব সেটার জন্য মাক্কারের যে বইটা আছে সেটাও কিন্তু বেশ কার্যকরী। সো এবার আসা যাক কিভাবে ফোকাস ওয়েতে প্র্যাকটিস করব। স্পিকিং সেকশনে যে টপিকগুলো থেকে মূলত কোশ্চেন করা হয় সেগুলোকে কতগুলো ব্রড ক্যাটাগরিতে ভাগ করা যায়, এবং মজার ব্যাপার হলো আইএলটিএস এক্সামে কোশ্চেনগুলো মূলত এগুলোর মধ্যেই থাকে। যদি ডিরেক্টলি এরকম কোনো টপিক না পাওয়া যায় তারপরও এর আশেপাশেই পাওয়া যায়। সো হাতে সময় বেশি না থাকলে এভাবে ব্রড ক্যাটাগরি ধরে ধরে আগালে বেশ সময় সেভ করা যায়। ফর এক্সাম্পল, কাউকে যদি তার ফেভারিট পার্সন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে সে হয়তো পার্সন রিলেটেড কিছু কমন অ্যাডজেক্টিভ ইউজ করবে, যেমন বলতে পারে সে খুবই ডিসক্রিট পার্সন, ডিলিজেন্ট পার্সন অথবা ডাউন টু আর্থ পার্সন। এবং তাকে যদি একইভাবে তার ফ্রেন্ড অথবা তার রুমমেট সম্পর্কে জিজ্ঞেস করা হয় সে সেম ভোকাবুলারি এগেইন ইউজ করতে পারে। সেম গোস ফর প্লেসেস অ্যাজ ওয়েল। যেমন কাউকে যদি বলা হয় আপনার ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন সম্পর্কে বলেন, সেক্ষেত্রে সে এখানে যে ধরনের সেন্টেন্স স্ট্রাকচার অথবা ভোক্যাবস ইউজ করবে, তাকে যদি এরকম কোশ্চেন করা হয় যে আপনার মন খারাপ থাকলে আপনি কোথায় যান, সেই জায়গাটাকে ডিসক্রাইব করেন, সে কিন্তু সেম ধরনের আনসার দিতে পারেন। সো এই জন্য এই ব্রড ক্যাটাগরি ধরে ধরে আগানোটা বেশ সুবিধাজনক। মিস্টার রুমন জামানের ক্ষেত্রেও আমি সেম স্ট্র্যাটেজি ফলো করি। আমি মূলত নিজে প্রতিদিন ওনার থেকে এরকম ব্রড ক্যাটাগরি ধরে ধরে দুটো টেস্ট নিতাম। উনি যেই মিস্টেকগুলো করতেন সেগুলোকে আমি রেকটিফাই করতাম, এবং যদি আরও ভালো করে কোনো আনসার দেয়া যায় সেই বেটার আনসারটাও আমি ওনাকে শুনিয়ে দিতাম। এবং এইভাবে করতে করতে যখন আমরা প্রায় 12 কিংবা 13 দিনে পৌঁছলাম তখন উনি বেশ কনফিডেন্ট হয়ে গেলেন স্পিকিংয়ে আরও কি কি টেকনিক এবং স্ট্র্যাটেজি ইউজ করে একে আরও সহজ করা যায় সে বিষয়ে কিছু ভিডিও ইনশাল্লাহ সামনে আসবে। এবার আসা যাক রাইটিংয়ে। আইএলটিএসে যে 4টা মডিউল আছে এর মধ্যে রাইটিংয়ের স্কিল ডেভেলপমেন্ট করতে সাধারণত সবচেয়ে বেশি সময় লাগে, এবং এখানে আসলে মূল চ্যালেঞ্জটা হলো টাইম ম্যানেজমেন্ট। আইএলটিএসের যে টাস্ক 1 এবং টাস্ক 2 যেটা এক্সামে দেয়া হয় সেটা মূলত এক ধরনের স্ট্রাকচার্ড ওয়েতে লিখতে হয়। সেজন্য কোনো স্পেসিফিক টাইপের যদি টাস্ক 1 অথবা টাস্ক 2 আসে সেটা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা এক্সামের আগেই মাথায় রাখাটা ভালো, না হলে ওই টাইম ম্যানেজ করা যাবে না। সেজন্য আমার যে স্টুডেন্ট মিস্টার রুমন, তাকে আমি প্রত্যেকটা টাইপের এসে সে কিভাবে অ্যাপ্রোচ করবে আগে থেকেই তাকে প্রিপেয়ার করে রাখা হয়েছিল, এবং সে প্রতিদিন অ্যাটলিস্ট 2টা টাস্ক 1 অথবা একটা টাস্ক 2 এসে লিখত, এবং সেখানে কি কি ভুল হয়েছে সেগুলো কারেক্ট করে দেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই সে তার প্রিপারেশন নিয়ে ফেলে এবং পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারে। অলরাইট, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, কিপ প্র্যাকটিসিং, স্টে কনফিডেন্ট, অ্যান্ড লেটস এজ দ্য আইএলটিএস টুগেদার।